মা, ও মা, আমার ভীষণ ঠান্ডা লাগছে। দেখো না, ঘরের জানালা দিয়ে কেমন হুড় করে ঠান্ডা বাতাস ঢুকছে। ঘরের চালটাও তো ভেঙে গেছে। এই শীতের ভেতরে আমরা কি করে এই ঘরে থাকবো বলো তো? মারে, আমি কি করব তুই বল তো। তোর বাবার হাতে যে একদম টাকা নেই, এই ঘরের যে অবস্থা, এখন যে কি করব আমি তো বুঝে উঠতে পারছি না। তুই কাঁথাটা শরীরে জড়িয়ে নে, দেখবি শরীরে শীত পড়বে না। আর এভাবেই রাত গড়িয়ে ভোর নেমে আসে। টুনা, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? বাহিরে যে শীত পড়েছে আজ, তোমার তো ঠান্ডা লাগবে গো। ঠান্ডা লাগলে আর কি করব বলো, চাষি পাখি আমি, জমিতে তো যেতেই হবে। ঘরটা যেভাবে ভেঙে গেছে তাতে ঘরে থাকার মতো কোনো অবস্থা নেই। যে করেই হোক ঘরটা সারাতে হবে, নইলে মেয়েটা যে অনেক কষ্ট পাবে। তা আমি কি করে মেনে নেই বলো তো টুনি? টোনা, তা তো আমি বুঝলাম, কিন্তু ঘর সারাতে তো অনেক টাকা লাগবে। এত টাকা তুমি কোথায় পাবে? দেখি কি করা যায়। জমিতে তো টমেটো চাষ করেছি, টমেটোর ফলনও তো ভালো হয়েছে। ওগুলো বিক্রি করেই না হয় নতুন করে একটা ঘর বানাবো। এ তুমি কি বলছো টোনা? টমেটো বড় হতে তো আরো বেশ কিছুদিন সময় লাগবে। তাতে কি, এবার টমেটোগুলো তুলেই দেখি না। এগুলো বিক্রি করতে না পারলে টাকা আর কোথায় পাবো? যাকগে সেসব কথা, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। এবার আমি চললাম, তুমি সাবধানে থেকো। এই কথা বলে টোনা তার জমিতে চলে যায় আর তার জমির টমেটোগুলো দেখতে থাকে। আর তখনই সেখানে কবুতর চলে আসে। আরে টোনা, তুই এত সকাল সকাল জমিতে কি করছিস? কি আর করবো কবুতর দাদা, জমিতে টমেটো চাষ করেছিলাম, সেগুলো তোলার ব্যবস্থা করছি। আরে আরে, কি করছিস কি? এত তাড়াতাড়ি টমেটোগুলো তুলবি? তাহলে তো তোর অনেক লোকসান হয়ে যাবে। টমেটোগুলো তো এখনো ভালো করে বড়ই হয়নি। কবুতর দাদা, তুমি তো জানো আমার বাড়ির অবস্থা, আমার ঘরটা যে ভেঙে গেছে। এই শীতে ভাঙ্গা ঘরে মেয়েটাকে নিয়ে কি করে থাকবো বলো? চারপাশ দিয়ে যে হুড় হুড় করে বাতাস আসে। এখন যদি ঘরটা ঠিক করতে না পারি তাহলে শীতকালটা কাটানো অনেক মুশকিল হয়ে পড়বে। সত্যি তোর কথা ভাবলে আমার অনেক খারাপ লাগছে রে। দেখ, যা ভালো হয় তাই কর। এই কথা বলে কবুতর সেখান থেকে চলে যায়। আর এইদিকে টোনা তার জমির টমেটোগুলো ওঠাতে শুরু করে। হায় 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 রে, টমেটোগুলো তো একটুও বড় হয়নি। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? ভেবেছিলাম টমেটো বিক্রি করে ঘর নতুন করে বানাবো, তার হলো না। আমার পোড়া কপাল, এখন তো দেখছি আমার চাষের টাকাটা পর্যন্ত উঠলো না। এই কথা ভেবে টোনা অনেক কাঁদতে থাকে। আর ঠিক তখনই সেখানে একটি বৃদ্ধা আসে। কি হয়েছে রে বাবা, তুই এখানে কাঁদছিস কেন? তোমাকে আর কি বলবো মাসিমা, অনেক শখ করে টমেটো চাষ করেছিলাম। ভেবেছিলাম টমেটো বিক্রি করে ভাঙ্গা ঘরটা ঠিক করব, কিন্তু তার হলো না। দেখছো না টমেটোগুলো এখনো কত ছোট ছোট। এখন আমি এত ছোট ছোট টমেটোগুলো বিক্রি করব কিভাবে? কে কিনবে এই ছোট ছোট টমেটো? আরে বাবা, তোর তো দেখছি অনেক কষ্ট। কষ্ট পাস না বাবা, কষ্ট পাস না। কি আর করবি, এই ছোট্ট টমেটো গুলোই তুলে বাড়িতে নিয়ে যা। কপালে দুঃখ থাকলে তুই আর কি করবি বল? মন খারাপ করিস না, যা যা বাড়িতে ফিরে যা। মিনু বৃদ্ধার কথা শুনে টোনা তার জমির টমেটোগুলো বাড়িতে নিয়ে যায়। আর টোনা মন খারাপ করে টুনিকে বলতে থাকে, টুনি দেখো, আমাদের জমির ফলন একদম ভালো হয়নি। এখন আমি কি করব বলো তো? টোনা, আমি তো তোমাকে বললাম এখনো টমেটোগুলো তেমন একটা বড় হয়নি, আরো কিছুদিন সময় লাগবে। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এরপর সেখানে টুকি আসে আর টোনাকে বলতে থাকে, বাবা, তাহলে কি আমাদের ঘরটা ঠিক করা হবে না? এই
শীতে আমাদের ভাঙা ঘরে থাকতে হবে। আমি কি করে এই ভাঙা ঘরে থাকবো বাবা? আমার যে অনেক শীত করে বাবা। আর কথা বলিস না তো, একে তো আমি জ্বালায় মরছি, তার ওপর আবার এত কথা। আমার আর ভালোই লাগে না, মনে হচ্ছে সবকিছু ছেড়ে চলে যাই। টোনা টুকিকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে ছোট্ট টুকি অনেক কাঁদতে থাকে। আমি বাবাকে কি এমনটা বললাম মা, যে বাবা আমাকে এমন করে বকা দিল? কাঁদিস না রে মা, তুই কাঁদিস না। তোর বাবার কথায় তুই কিচ্ছু মনে করিস না রে মা। তোর বাবার মাথা ঠিক নেই, তাই এমন করে বলে ফেলেছে। এইভাবেই সেই দিনটি কেটে যায়। আর টোনার জমি থেকে তুলে নিয়ে আসা টমেটোগুলো ঘরের এক কোণায় রেখে দেওয়া দেখে টোনা বলতে থাকে, টুনি, তুমি এই টমেটোগুলো এখনো আমার চোখের সামনে রেখে দিয়েছো কেন? ওগুলো ফেলে দিতে পারো না? ওগুলো দিয়ে তো কিছুই হবে না, তাই ওগুলো ঘরে রাখার কোনো দরকার নেই। এই কথা বলে টোনা বাড়ি থেকে বের হয়ে বনের ভেতরে চলে যায় এবং উড়তে উড়তে পাশের বনেতে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় পাশের বনের কিছু পাখি টমেটো দিয়ে খুব সুন্দর করে তাদের ঘর তৈরি করছে। আর সেটা দেখে তো টোনা একদমই অবাক হয়ে যায়। আরে আরে, এ কি দেখছি আমি? এটা তো দেখছি টমেটো ঘর। টমেটো দিয়ে আবার ঘর বানানো হয় নাকি? আগে তো জানতাম না। টমেটো দিয়ে ঘর বানালে বেশ ভালো দেখা যায়। তাহলে আমি বাড়িতে গিয়ে তাই করি, টমেটো দিয়ে ঘর বানাবো। আমি তাড়াতাড়ি বাড়িতে যাই, নয়তো টুনি যদি আবার টমেটোগুলো ফেলে দেয়। এই বলে টোনা আর কিছু না বলে বাড়িতে চলে যায়। টুনি, তুমি কি করছো? কি আর করব বলো, তুমি তো বললে টমেটোগুলো ফেলে দিয়ে আসতে, আর আমি তাই তো টমেটোগুলো ফেলে দিতে যাচ্ছিলাম। টুনি, এই টমেটোগুলো ফেলে দিও না। তুমি কি বলছো এসব? একবার বলো টমেটো ফেলে দিয়ে আসতে, আবার বলো টমেটো ফেলে না দিতে। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। টুনি, তোমাকে এসব কিছুই বুঝতে হবে না। এবার আমি যা করব তুমি শুধু দেখো। এই কথা বলে টোনা টমেটোগুলো নিয়ে টমেটো ঘর বানাতে শুরু করে। আর এভাবেই বিকেল হয়ে আসে আর টোনার টমেটো ঘর বানানো সম্পূর্ণ হয়। আরে বাহ টোনা, তুমি এটা কি বানিয়েছো? টমেটো ঘর? কি সুন্দর হয়েছে টমেটো ঘরটা। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি টমেটো দিয়ে এত সুন্দর একটা ঘর তৈরি করতে পারবে। হ্যাঁ টুনি, আমি টমেটো দিয়ে ঘর বানিয়েছি। এই হলো আমাদের শীতের দিনে টমেটো ঘর। টুনি, আমাদের ঘরটা কেমন হয়েছে বলো তো? হা হা হা। সত্যি টোনা, তোমার প্রশংসা না করে পারছি না। ঘরটা সত্যি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ বাবা, ঘরটা সত্যি অনেক সুন্দর হয়েছে। এখন থেকে আমাদের আর ঘর নিয়ে চিন্তা করতে হবে না। এই শীতের দিনে আমরা টমেটো গলে নিশ্চিন্তে থাকতে পারবো। হ্যাঁ রে মা, তুই ঠিক কথাই বলেছিস। এখন থেকে আমরা এই টমেটো ঘরেই থাকবো। এরপর থেকেই টোনা, টুনি এবং টুকি তাদের টমেটো ঘরে থাকতে শুরু করে এবং সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। টুনি, এই জঙ্গলে সবার মঙ্গলের জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম। আজ থেকে আমি তোমাকে এক ঘরে করে দিলাম। এই জঙ্গলের পাখি প্রধান হয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি, কেননা তুমি একজন বন্ধা, আর তোমার মুখ দেখলে সবারই অমঙ্গল হয়। তাই আজ থেকে তুমি কারো সামনে পড়বে না, কারো সঙ্গে কথা বলবে না, তোমার বাড়িতেও কেউ যাবে না। আর এই নিয়মের বিরুদ্ধে যে যাবে তাকে কঠোর শাস্তি পেতে হবে। পাখি প্রধান মিঠু তার কথা শুনে সব পাখিরা বেশ খুশি হয় আর যে যার বাড়িতে চলে যায়। আর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। টুনি হিমছড়ি জঙ্গলে একাই বাস করত। টুনি বন্ধা ছিল, তাই টুনি ছানা দিতে না পারায় তার স্বামীও তাকে রেখে চলে গেছে। এখন টুনি একাই তার ছোট্ট পুরনো কুঠিরটাতে থাকে। হে উপরওয়ালা, তুমিও আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিলে। আমার তো এখন আর কেউ নেই। মাঝে মাঝে প্রতিবেশীদের সাথে একটু মিশতাম, আজ তারাও কিনা আমাকে এক ঘরে করে দিল।
আমি বুঝি না আমার কি দোষ। আমি কি নিজের ইচ্ছায় বন্ধা হয়েছি নাকি? উপরওয়ালাই তো আমাকে বন্ধা বানিয়েছে, আর যে কারণে কিনা পাখিরাও আমাকে এক ঘরে করে দিল। এসব কথা বলে টুনি কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সূর্যের আলো টুনির চোখে পড়তেই টুনির ঘুম ভেঙে যায়। আজ থেকে আমার একাকিত্ব জীবন শুরু হলো। আজ থেকে এই বনের কোনো পাখি আমার সাথে কথা বলবে না, আমিও আর কারোর সাথে কথা বলতে পারবো না। এই জঙ্গলে তো আমি কোনো কাজও পারবো না। তবে এখন থেকে আমাকে অন্য জঙ্গলে গিয়ে কাজ খুঁজে পেটের খাবার জোগাতে হবে। আর দেরি করলে চলবে না, আমাকে দ্রুত বেরিয়ে পড়তে হবে। এরপর টুনি পাশের জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এভাবেই টুনি অন্য জঙ্গলে গিয়ে কাজ করে, আর কাজ করে যা রোজগার হয় তা দিয়ে পাশের জঙ্গল থেকেই বাজার করে আনতো। এভাবে যেতে থাকে টুনির একাকিত্বের দিন। মা মা, কি হলো তোমার মা? মা তুমি কথা বলো। মা তুমি এভাবে শুয়ে আছো কেন? তোমার কি ঘুম ধরেছে নাকি অন্য কিছু? মা ও মা, মা গো, উঠে না মা। একে ওই হাঁসের ছানাটা এভাবে কাঁদছে কেন? আর পাশে তো দেখছি মা হাঁসটা পড়ে আছে। যাই দেখি তো গিয়ে কি হয়েছে ওখানে। হাঁসের ছানাটার কান্না দেখে টুনি আর সহ্য করতে পারে না, আর টুনি দ্রুত হাঁসের ছানার কাছে যায় আর গিয়ে দেখে মা হাঁসটা মরে গেছে, আর ছানাটা ওর মায়ের জন্য কান্না করছে। এই যে পিচ্চি ছানা, আর কাঁদিস না রে, তোর মাকে ডেকে আর যে লাভ নেই, তোর মা যে মারা গেছে, শান্ত হ বাছা। এসব তুমি কি বলছো? আমার মা মারা গেছে? তাহলে এবার আমার কি হবে? আমি কোথায় যাব? কার সাথে থাকবো? মা ছেড়ে যে আমার আর কেউ নেই। কাঁদিস না রে মা, কাঁদিস না। উপরওয়ালা চেয়েছে বলেই তো তোর মা মারা গেছে। জন্ম মৃত্যু সবই যে উপরওয়ালার হাতে। তোর মা চলে গেছে তো কি হয়েছে? আমি এখন থেকে তোকে আগলে রাখবো। আমি এখন থেকে হাঁসের ছানার টুনি মা, বুঝতে পেরেছিস? সত্যি বলছো মা? তুমি সত্যি বলছো? তুমি এখন থেকে আমার মা? কিন্তু মা, আমি কি এখন তোমার সাথে থাকবো নাকি? সেটাই তো ভাবছি রে মা। ওই জঙ্গলে আমাকে এক ঘরে করে দিয়েছে। আমি যদি তোকে আমার সঙ্গে করে নিয়ে আমার সাথে রাখি, তবে সেটা যদি জঙ্গলের কেউ জানতে পারে তাহলে তো বিপদ হবে। তাই আমি ভাবছি কি তোকে লুকিয়ে ওই জঙ্গলে নিয়ে যাব। এরপর টুনি তার ভাবনা মতো হাঁসের ছানাকে নিয়ে জঙ্গলে যায় আর তার ছোট্ট কুঁড়ে ঘরটাতে লুকিয়ে রাখে। শোন মা, আমি তো তোকে আগেই বলে দিয়েছি আমাকে জঙ্গলের সবাই এক ঘরে করে দিয়েছে। তাই আমার সাথে যদি কেউ কথা বলে তবে তো তোকে বিপদে পড়তে হবে। আর তুই তো একেবারে আমার সাথে থাকছিস, তাই বলছি কি মা, তুই সাবধানে থাকিস আর ঘরের বাইরে একদম যাবি না। গেলে যে বিপদ হবে রে মা। যাস না রে মা, কেমন? আচ্ছা মা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। তুমি নিশ্চিন্তে বাইরে যাও। এরপর টুনি বাইরে যায় আর হাঁসের ছানা ঘরের মধ্যেই থাকে। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎই একদিন, কি বন্দি জীবনে বললাম রে বাবা, ওই জঙ্গলে থাকতে আমি কি সুন্দর মায়ের সাথে ঘুরে বেড়াতাম। কিন্তু এই জঙ্গলে আসার পর থেকে আমি তো ঘর থেকে বেরোতেই পারছি না। না, আমি আর এভাবে ঘরে থাকতে পারবো না। যাই যাই বাবা, আমি একটু আঙ্গিনা থেকে ঘুরে আসি। আঙ্গিনাতে গেলে তো আমাকে কেউ দেখবে না। এ কথা বলে হাঁসের ছানা ঘর থেকে আঙ্গিনায় যায়। ঠিক তখনই কাকলি কাক হাঁসের ছানাকে দেখে ফেলে। কি, টুনির বাসায় হাঁসের ছানা? কিন্তু পাখি প্রধান তো টুনিকে এক ঘরে করে দিয়েছিল। তবে এই টুনির বাসায় হাঁসের ছানাটা কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা তো পাখি প্রধানকে জানাতে হচ্ছে। কাকলি কাকের এসব কথা শেষ হতে না হতেই টুনি ফিরে আসে আর টুনি কাকলি কাকের এসব কথা শুনে ফেলে। এই যে মহারানী, তুই পাখি প্রধানের বিরুদ্ধে গিয়েছিস তাই না? এবার তোকে আর তোর এই হাঁসের ছানার ব্যবস্থা আমিই করব। আমি যাচ্ছি পাখি প্রধানের কাছে, গিয়ে সবটা জানাচ্ছি। এ কথা বলে কাকলি কাক চলে যায় আর টুনি দ্রুত বাসায় যায় আর আঙিনাতে হাঁস ছানাকে দেখে বলে,
তুই এ কি সর্বনাশ করলি রে মা? তুই আমার নিষেধ অমান্য করলি কেন? হ্যাঁ, বাইরে বেরিয়েছিস কেন? বাইরে বেরিয়েছিস তুই? হ্যাঁ, তোকে আমি নিষেধ করিনি। কাকলি যে আমাদের দেখে ফেলেছে। এখন তাড়াতাড়ি এখান থেকে চল রে মা, নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি দূরের কোনো জঙ্গলে পালাতে হবে আমাদেরকে। চল চল, তাড়াতাড়ি চল। এরপর টুনি হাঁসের ছানাকে নিয়ে পালানোর জন্য বেরিয়ে পড়ে, আর তারা দুজন নদীর ওপারের জঙ্গলে পালাবে বলে ঠিক করে। আর দুজনে মিলে নদীর ধারে গিয়ে নৌকায় ওঠে। মা, সাবধানে নৌকায় বস। আমি দ্রুত নৌকা নিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছি। না জানি জঙ্গলের পাখিরা আবার আমার পিছু নিয়েছে নাকি। তারপর টুনি জোরে নৌকা চালাতে থাকে। তারপর টুনি যেই না নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়েছে, তখনই একটা কুমির নৌকার সামনে ভেসে ওঠে। আরে বা, অনেকদিন পর এরকম শিকার পেলাম। আজ আমি মজা করে শিকার ধরবো। হে উপরওয়ালা, এবার আমি কি করব? সামনে তো কুমির আর পিছনে পাখি প্রধান। এবার আমি কোন দিকে যাব উপরওয়ালা? এবার বুঝি আমার প্রাণটা যাবে। কুমির দাদা, আমার প্রাণ নাও, তবু তুমি এই ছানাকে ছেড়ে দাও। ওকে পেয়ে যে আমার মাতৃত্ব হয়েছিল, মা হয়ে ছানার মৃত্যু আমি কি করে দেখব? তাই দয়া করে তুমি আমার ছানাকে নদীর ওপারে পাঠিয়ে দাও, আর আমাকেই তুমি খেয়ে ফেলো। আরে বাহ, তুই তো অনেক ভালো। তবে বেশ, আমি তোর ছানাকে নদীর ওপারে পৌঁছে দিচ্ছি। এরপর কুমির হাঁসের ছানাকে নদীর ওপারে পৌঁছে দেয় আর টুনিকে খেয়ে ফেলে। চোখের সামনে টুনির মৃত্যু দেখে হাঁসের ছানার চোখে জল চলে আসে। বন্ধুরা, মারা তো এমনই হয়, নিজের সন্তানের জন্য জীবন দিতেও দ্বিধা করে না। তোমরা কিন্তু মাকে কখনো কষ্ট দেবে না, ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তো আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টুনি, এই টুনি, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কোথায় গিয়েছে বসে আছে কে জানে। আজ শুধু আসুক, আসুক বাড়িতে, আমি ওর ডানা কেটে ওকে ঘরে বন্দি করে রাখবো। কি গো টুনির মা, এত চিৎকার চেঁচামেচি কেন করছো? কি হয়েছে? বলি ভর দুপুর বেলায় তো তোমার চিৎকারে আর বাড়িতেই থাকা যায় না। আর বলো না গো, মেয়েটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কাজের বেলা আমি চিৎকার করে করে মরবো, অথচ আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাবো না। আর অসময় ঠিকই বাড়িতে থাকবে জানো। গিয়ে দেখো, হয়তো কোনো খালে বিলে পদ্ম তুলছে, আর নয়তো কারো পেয়ারা গাছে বসে পেয়ারা চুরি করে খাচ্ছে। না গো মাসিমা, আমি তো পেয়ারা না গো, আম চুরি করেছি। খাবে তুমি একটা? খাও খাও, খেয়ে দেখো না দুটো, ভারী মজার আম। তোরও সব চুরি করা আম খেয়ে আমি আমার পাপের বোঝা বাড়াতে চাই না। আমি বরং এখন যাই। দাঁড়া দাঁড়া, আজ তো তোকে আমি ঝাঁটাপিটা করে ছাড়বো। তোকে আমি কত করে বলেছি অন্যের কাছের জিনিসে একদম হাত দিবি না, তবুও কি তোর লজ্জা হয় না নাকি রে? হ্যাঁ, ও মা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা তো তুমি। এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, আর কোনোদিনও আমি চুরি করব না। আমি তো তোমার বাধ্য মেয়ে হয়েই থাকবো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইবারের মতো আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু এর পরের বার যদি এরকম করিস তবে সেদিন আমি তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, এই আমি বলে দিলাম। হয়েছে হয়েছে, আমাকে আর অত ভয় দেখাতে হবে না। এবার নাও তো নাও, আমার জন্য খাবার তৈরি করো। সেই সকালবেলা একটু খেয়েছিলাম কি না খেয়েছিলাম, এখন তো ক্ষুধায় আমার পেটটা একদম চোচো করছে মা। মেনু টুনির জন্য খাবার বাড়তে চায়। এদিকে টুনি বাহিরে আনমনে জানালা দিয়ে কিছু একটা দেখছিল। এমন সময় সুখী পায়রা চিৎকার করতে থাকে, আমার জানা হারিয়ে গিয়েছে, আমার জানা। দয়া করে আমার মেয়েটাকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়েকে। সুখী দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে খুঁজে এনে দিচ্ছি গো। এরপর টুনি সুখী পায়রাকে রেখে পারুলের খোঁজে বেরিয়ে পড়ে।
ওই তো পারুল। কিন্তু পারুল কালুর সাথে কেন? তার মানে কি কালু পারুলকে অপহরণ করেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা কালু। এরপরে টুনি কিছু গাছের পাতা ছিঁড়ে নিয়ে পাহাড়ের উপরে ওঠে। কালু দাদা, আরে ও কালু দাদা, বলছি তুমি এখানে কি করছো গো? আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম আমার কথা বলবো বলে, কিন্তু আমি তো তোমাকে কোথাও খুঁজে পেলাম না গো। আরে আরে টুনি যে, তা বলছি কি বলবি বল, আমার কান তো খোলাই আছে, যা বলবি বল, আমি তো শুনতেই পাচ্ছি। আসলে কালু, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এগুলো হলো ঔষধি পাতা, বুঝেছো? এগুলো তুমি খেলে আরো সুন্দর হয়ে যাবে, আর তখন তো সব মেয়েরাই তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে। তাই নাকি রে? তাহলে দে দে, আর দেরি কেন, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। কালো টুনির হাত থেকে সে ঔষধি পাতাগুলো নিয়ে খেয়ে ফেলে। ওরে বাবা রে, ওরে মা রে, এ আবার আমার কি হলো? আমার এত বায়ু কেন বেরোচ্ছে? আর এসব বায়ুর এত গন্ধই বা কেন? এই টুনি, আই, তুই আমাকে এসব কি খাওয়ালি রে? আমার যে বায়ু আর থামছেই না। যা করেছি বেশ করেছি, দুষ্টু কাক কোথাকার, তোকে আমি শাস্তি দিয়েছি, বুঝেছিস তো? এরপর টুনি পারুলকে তার পিঠে বসিয়ে নিয়ে সেখান থেকে উড়ে জঙ্গলে ফিরে আসে। আর পারুলকে সুখী পায়রার হাতে তুলে দেয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎই একদিন মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই বৃষ্টিতে তো অনেক মাছ ধরা যাবে। আমি বরং মাকে কোনো কিছু না জানিয়ে মাছ ধরতে চলে যাই। আমি ফিরে এলে না হয় মা আমাকে কটা কথাই শোনাবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এরপর টুনি জাল নিয়ে নৌকায় করে মাছ ধরতে যায়। আর তখনই হঠাৎ করে দমকা হাওয়া বইতে থাকে। টুনির নৌকাটা দমকা হাওয়াতে এপাশ ওপাশ করতে থাকে। হতে হতে এক পর্যায়ে টুনির নৌকাটা জলে ডুবে যায়, আর টুনিও জলে ডুবে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন টুনির জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা অচেনা জায়গায় দেখতে পায়। এই কি, এখানে তো দেখছে কেউ নেই। মা, মা, আমাকে তুমি নিয়ে যাও মা, আমি যে ভুল জায়গায় আটকে গেছি মা। কোথায় কোথায় তুমি? টুনির এমন চিৎকার যেন কেউই শুনতে পায় না, কিন্তু হঠাৎ করে টুনি কারো আওয়াজ শুনতে পায়। এই মেয়ে, তুমি আর সামনে এগিয়েও না, সামনে যে তোমার জন্য ঘোর বিপদ। কে কে তুমি? তুমি আমার সামনে কেন আসছো না? আর আমাকে কে শেষ করে দেবে? জল রাক্ষসী তোমাকে মেরে ফেলবে। কে? তুমি এসব কে বলছো? আমি একদম ঠিক কথাই বলছি। আমি হলাম অচিনপুরের যুবরাজ। আমি এখানে এসেছিলাম শিকার ধরার জন্য, কিন্তু তখনই যে আমি জল রাক্ষসীর সামনে পড়ে যাই, আর তখনই তার নজর আমার উপর পড়ে। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি না করাতে সে ভীষণ রেগে যায়, আর তারপর সে আমাকে এই গাছের ভেতরে বন্দি করে রাখে। একে, তুমি এসব কি বলছো কি? তোমার কি তবে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? আছে তো, একটা উপায় আছে। তাই? তাহলে আমাকে বলো, কি কি সেই উপায়? এই জঙ্গলের শেষের দিকে একটা বিরাট গাছ আছে, আর সেই গাছের উপরে আছে একটা বিরাট ফুলকপির ঘর, আর সেই ঘরের মধ্যেই আছে একটা আগুন কাঠি। সেই আগুন কাঠি এনে যদি আমাকে স্পর্শ করানো যায়, তবে যে আমি আবারও আগের মতো হয়ে উঠবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে সেই গাছের কাছে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা ফুলকপি ঘর রয়েছে গাছের ডালে। এরপর টুনি সেই গাছের ডালের ফুলকপি ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে যেই না আগুন কাঠি হাতে নেয়, তখনই সেখানে জল রাক্ষসী প্রকট হয়। পুচকি মেয়ে, তোর কিনা এত বড় সাহস, তুই আমার আগুন কাঠিতে হাত দিয়েছিস? দে, ওটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দে, দে বলছি, নইলে তোর কপালে দুঃখই আছে। না না, এটা আমি তোকে কিছুতেই দেব না। টুনি আগুন কাঠিটা নাড়াতে আগুন কাঠি থেকে আগুন বের হয়ে রাক্ষসীর শরীরে লাগে। অমনি রাক্ষসী সেখানে বধ হয়ে যায়। তাছাড়া আগুন কাঠি যে সৎ লোকের কাছে গেলে আগুন কাঠির শক্তি দ্বিগুণ বেড়ে যায়, সেটা কেউই জানতো না। এদিকে রাক্ষসী মারা যাওয়ায় যুবরাজও গাছ থেকে মুক্ত হয়ে বেরিয়ে নিজের আসল রূপে ফিরে আসে। তোমাকে যে অনেক ধন্যবাদ। চলো, তোমাকে আমি বাড়িতে পৌঁছে দেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাজকুমার, ঠিক আছে, চলো। এরপর তারা দুজনে নিজেদের জায়গায় ফিরে যায়।
আর সবাই সবার মতো করে সুখে শান্তিতে থাকতে লাগে। মিনু, আমি একটু বাইরে হাঁটতে যাচ্ছি। তুমি দাসীকে বলো আমার জন্য খাবার রেডি করে রাখতে। কতদিন হলো বনের বাগানের দৃশ্য দেখতে যাই না। বনের ফুল ফলগুলো আগের মতোই আছে নাকি কমে গেছে আমি তো সেটাও জানি না। বনে যাবে সে ভালো কথা, তবে সাবধান, বেশি গভীর বনে কিন্তু যেও না। শুনেছি গভীর বনে নাকি এখন হিংস্র পশুর উপদ্রব বেড়ে গেছে। বাবা, তুমি বনে যাচ্ছ? আমিও যাব তোমার সাথে ঘুরতে। কতদিন হলো একান্তে তোমার সঙ্গে যাই না। তুমি তো রাজকাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকো। আমাকে নিয়ে যাবে বাবা তোমার সাথে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাব। রাজকুমার আজ কত দিন বাদে আমার সঙ্গে ঘুরতে যেতে চাইছে, আর আমি কিনা নিয়ে যাব না, তা কি কখনো হয় নাকি বলো? চলো বাবা চলো। ওরা বাবা ছেলে বনের দিকে রওনা দেয়। বনে এসে রাজুটোনা একটা অদ্ভুত ধরনের ফল কুড়িয়ে পায়। রাজুটোনা ফলটা হাতে নিয়ে বলতে থাকে, আরে আরে, এমন অদ্ভুত ধরনের ফল তো আমি এর আগে কখনো দেখিনি, আর আশেপাশে তো কোনো গাছও দেখতে পাচ্ছি না। তাহলে এই ফলটা কোথা থেকে এলো? ফলটা দেখতে তো ভারী সুন্দর, মনে হচ্ছে ফলটা খেতে বেশ সুস্বাদু হবে। কি বলছো বাবা, তুমি এই ফলটা খাবে? না বাবা না, তুমি এই ফলটা খেও না। এরকম অদ্ভুত ধরনের ফল সবসময় ভালো হয় না। কখনো কখনো এমন ফল পাখিদের যে ক্ষতি করে। তুই শুধু শুধু চিন্তা করছিস রে, আমার কিচ্ছুটি হবে না। তাছাড়া সামান্য একটা ফল আমার কি বা ক্ষতি করতে পারবে? এরপর রাজু ফলটা খায় আর সাথে সাথেই আর্তনাদ করতে থাকে। ওরে বাবারে, আমার পেট যে খুব যন্ত্রণা করছে, গলাটাও যে বড্ড যন্ত্রণা করছে। আমি যে আমি যে আর সহ্য করতে পারছি না। বাবা টোনা, আমাকে তুই ধর। আমি আমি আর পারছি না সহ্য করতে। আমার শরীর যে অবশ হয়ে আসছে। বাবা, তোমার কি হলো? এতবার করে বললাম তুমি ফলটা খেও না। বাবা, বাবা তুমি তাকাও আমার দিকে। বন্ধ করো না বাবা। বাবা, আমি তোমাকে এক্ষুনি প্রাসাদে নিয়ে যাব। টোনা রাজাকে প্রাসাদে নিয়ে আসে। কি হয়েছে টোনা? কি হয়েছে তোর বাবার? তোর বাবা এভাবে আর্তনাদ কেন করছে? এই তো একটু আগেই তো ভালো ছিল। বল না বাবা, কি হয়েছে বল। এরপর টোনা তার মাকে সব কথা খুলে বলে। বাবা, তুই তাড়াতাড়ি করে রাজবৈদ্যকে ডেকে নিয়ে আয়, ওকে যে ভালো করতেই হবে। আমি যে তোর বাবাকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না। হে ঈশ্বর, তুমি এ কোন বিপদে ফেললে? মা, মা তুমি শান্ত হও, আমি যাচ্ছি তান্ত্রিক বাবাকে ডাকতে। এরপর টোনা তান্ত্রিককে ডেকে নিয়ে আসে আর তান্ত্রিক ভালো করে রাজাকে দেখতে থাকে। তান্ত্রিক বাবা, কি হয়েছে? কি হয়েছে আমার বাবার? দয়া করে আমার বাবাকে আপনি ভালো করে দিন। আসলে রাজামশাই বিষাক্ত ফল খেয়েছে, যার কারণে তার পুরো শরীর এমন অবশ হয়ে গিয়েছে। রাজামশাইকে ভালো করার কোনো ঔষধ যে আমার কাছে নেই। তান্ত্রিক বাবা, আপনি আমাদের আশা ভরসা, দয়া করে এমন কথা বলবেন না। আমি আপনার পায়ে পড়ি, দয়া করে বাবাকে সুস্থ করার একটা উপায় বলে দিন। বাবা সুস্থ না হলে যে আমাদের পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। একটা উপায় অবশ্য আছে, তবে সেই উপায়টা বেশ কঠিন। তোমরা সেই কঠিন কাজ কিছুতেই করতে পারবে না। যত কঠিন কাজ হোক না কেন, আমি যে বাবাকে সুস্থ করে তুলবই, সেটা আমার জীবনের বিনিময়ে হলেও। তান্ত্রিক বাবা, আপনি বলুন না উপায়টা। উপায়টা হলো গাছের ডালের ভুট্টা বাড়ির জাদুই ফুল। এই বনের উত্তরে একটা নীল নদী আছে, ওই নদীর বিপরীত তীরে একটা জাদুই বন আছে। ওই বনের গভীরে পাহাড়ের সামনে গাছের ডালে একটা ভুট্টা বাড়ি আছে, আর ওই ভুট্টা বাড়ির ভেতরেই আছে এক জাদুই ফুল। ওই জাদুই ফুল এনে যদি রস করে রাজামশাইকে খাওয়ানো যায়, তবেই যে রাজামশাই সুস্থ হয়ে উঠবেন। তবে ওই জাদুই বনে যে অনেক বিষাক্ত সাপ আছে আর অনেক হিংস্র পশু আছে। ওই বনের পশু আর সাপদের ক্ষতি ছাড়া যদি তুমি ওই ফুলটা আনতে পারো, তবেই তোমার বাবা সুস্থ হয়ে যাবে। তার আগে কিন্তু হবে না, কথাটা ভালোভাবে মনে রেখো। আমি জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। তান্ত্রিক বাবা, আপনি এখানেই থাকুন, আমি আসি।
রাত তো নেমে এলো, এই নীল নদী পার হলেই আমি জাদুই বন দেখতে পারবো। আর সেই গাছের ডালে ভুট্টা বাড়ি আছে, ওই বাড়িতেই আছে জাদুই ফল। হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি শক্তি দিও। আমি বরং রাতটা এখানেই কাটাই, কাল সকালে না হয় বেরিয়ে পড়বো। এমন সময় টোনা কারো কান্নার আওয়াজ শুনতে পায়, তার সাথে চিৎকারও শুনতে পায়। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, এই খাঁচা থেকে দয়া করে আমাকে কেউ মুক্ত করো। জাদুকর নয়তো আমাকে মেরেই ফেলবে, আমাকে কেউ বাঁচাও। টোনা চিৎকার শুনে এদিক ওদিক তাকাতেই তার সামনে খাঁচায় বন্দি একটা পরীকে দেখতে পায়। এরপর টোনা সেই পরীর কাছে যায়। এ কি, তুমি খাঁচায় বন্দি হয়ে আছো? তোমাকে এভাবে কে আটকে রেখেছে? তুমি বা কে? আমি একজন পরী, আর একটা দুষ্ট জাদুকর আমাকে এভাবে বন্দি করে রেখেছে। আর এই খাঁচার ভেতরে আমার কোনো জাদু শক্তি কাজই করছে না। তুমি দয়া করে আমাকে মুক্ত করো, জাদুকর ফিরতে গেছে। তুমি দয়া করো পাখি, দয়া করো। শান্ত হও, আমি এক্ষুনি খাঁচার তালা ভেঙে ফেলছি। এরপর টোনা একটা পাথর দিয়ে তালাটা ভেঙে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ পা, কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? আর তোমাকে এমন চিন্তিত দেখা যাচ্ছে কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। আমি বুঝতে পারছি না পরি, আমি ওই ভয়ঙ্কর পশুদের সামনে থেকে কিভাবে ওই ভুট্টা বাড়িতে প্রবেশ করব। চিন্তা করো না বন্ধু, আমি আছি তো, আমি তোমাকে সাহায্য করব। যদিও আমি জাদুর বনে প্রবেশ করতে পারবো না। এই নাও জাদুর পাথর, আর এই পাথরটা তোমার কপালে স্পর্শ করলে তুমি অদৃশ্য হয়ে যাবে, আর তোমাকে তখন কোনো হিংস্র পশু দেখতে পারবে না, আর তুমি নিশ্চিন্তে জাদুর ফুল নিয়ে আসতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এরপর সকালবেলা টোনা নীল নদী পার হয়ে জাদুর বনে প্রবেশ করে। আর সাথে সাথেই টোনার সামনে বাঘ আর বিষাক্ত সাপ চলে আসে। আরে আরে, সত্যি তো, এখানে অনেক ভয়ঙ্কর প্রাণীর বাস। এরা আমাকে খাওয়ার আগে পরি দেওয়া পাথর দিয়ে আমাকে অদৃশ্য হতে হবে। টোনা পাথরটা তার মাথায় ছোঁয়ায়, আর সাথে সাথেই টোনা অদৃশ্য হয়ে যায়। আর টোনাকে কেউই দেখতে পায় না। টোনা সামনে চলতে থাকে। এরপর টোনা পাহাড়ের সামনে গাছের ডালে ভুট্টা বাড়ি দেখতে পায়। এই বনে আমার আর কোনো বিপদ নেই, এখন আর অদৃশ্য হয়ে থাকতে হবে না। পাথরটা কপালে স্পর্শ করে দৃশ্যমান হই। এরপর টোনা ভুট্টা বাড়িতে প্রবেশ করে আর জাদুই ফুল নিয়ে নিজের বনে ফিরে আসে। তান্ত্রিক বাবা, এই নিন জাদুর ফুল, আর তাড়াতাড়ি করে আমার বাবাকে ভালো করে দিন। এরপর তান্ত্রিক সেই ফুলের রস করে রাজাকে খাওয়ায়, আর সাথে সাথে রাজা সুস্থ হয়ে যায়। বাবা, তুমি ভালো হয়ে গেছো, আর কখনো ওরকম অদ্ভুত জিনিস স্পর্শ করবে না। তুই ঠিকই বলেছিস বাবা, আমি আর কখনোই কোনো অদ্ভুত জিনিস স্পর্শ করব না।